আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে সিইসি ও ইসি নিয়োগের আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদিত। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কোনো নাম প্রস্তাব করেনি আওয়ামী লীগ। ইসি গঠন আইনকে তামাশা বলেছে বিএনপি। আগের দুই কমিশনের বৈধতা দিতে তাড়াহুড়া সুজন সম্পাদকের মন্তব্য। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দরকার ছিল, শাহদিন মালিকের অভিমত। তৈমুরে বাসায় মেয়র আইভি সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের উন্নয়নে, পরস্পরের পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ। ক্যাম্পাস ছাড়ার নির্দেশ অমান্য করে আন্দোলনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবি, সরে দাঁড়ালেন প্রভোস্ট জাফরিন। কমল করোনার টিকার বুস্টার ডোজের বয়সসীমা। একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে 1000-এরও বেশি। চিন্তিত সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, কমিশন করতে আইনে একটি অনুসন্ধান কমিটি গঠনের কথা বলা হয়েছে। সংসদে চলতি অধিবেশনে এই আইন পাশের জন্য দুদিনের মধ্যেই সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বেশ কয়েকটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন সহ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, অমিক্রনের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সবাইকে সচেতন হতে হবে। দু একদিনের পর্যবেক্ষণের পর বিধিনিষেধ মানাতে আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যাবে বলে জানান তিনি। মন্ত্রিসভায় নির্বাচন কমিশন গঠন আইনের খসড়া অনুমোদন নিয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান নির্বাচনী যোগ্যতা হলো তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি বা বেসরকারি পদে বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বলা হলো 50 বছর বয়স, আর এই সেক্টরগুলিতে মিনিমাম 20 বছর উনি কাজ করছেন, এই অভিজ্ঞতা যদি থাকতে। এখন ল মিনিস্ট্রি হয়তো 2 দিন লাগবে এটা মডিফিকেশন। তারপরে যদি ওনারা পার্লামেন্টে পাঠান এবং পার্লামেন্টেও তো কয়েকদিন লাগবে, তো স্ট্যান্ডিং কমিটিতে যাবে, ওনারা পরীক্ষা নিয়ে যদি হয় তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আইন অনুযায়ী কমিশনারদের নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠিত হবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের নিমিত্তে একটা অনুসন্ধান কমিটি গঠন করা হবে, যেটা অন্যান্য আইনে যেভাবে আছে ঠিক সেইভাবে। অনুসন্ধান কমিটি ওই আগে যেগুলি থাকবেন হলো প্রধান বিচার কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, যিনি এটার চেয়ারম্যান হবেন। তারপরে প্রধান বিচার কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক। তারপরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, চেয়ারম্যান পিএসসি, আর 2 জন হলো বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন বিশিষ্ট নাগরিক। মন্ত্রিপরিষদ সচিব জানান, নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022-এর খসড়ার। এই আইনে স্বাধীনতা বিরোধীদের তালিকা তৈরি করে গেজেট প্রকাশ করা হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জনস্বার্থে সংবিধান অনুযায়ী একটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন সহ 4 দফা প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। তবে সার্চ কমিটি নাকি আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে সেটি পরিষ্কার করেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চলতি অধিবেশনে আইনটি পাশের সর্বাত্মক প্রচেষ্টার কথা জানিয়ে কমিশন গঠনে সময় স্বল্পতার মধ্যেও যথাযথ প্রক্রিয়া অনুসরণের আশ্বাস দেন তিনি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপে সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে সোমবার বিকেলে সংলাপে অংশ নেয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 10 সদস্যের প্রতিনিধি দল বিকাল 4টায় বঙ্গভবনে আসেন। আওয়ামী লীগের পক্ষ থেকে 4 দফা প্রস্তাবনা দেওয়া হয়। কোনো নাম প্রস্তাব না করে প্রস্তাবনায় বলা হয়, রাষ্ট্রপতি যেভাবে উপযুক্ত মনে করেন সেই প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগে আইন না থাকায় সব রাজনৈতিক দল সহ সবার সাথে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে গত 2বারের মতো কমিশন গঠনের কথা বলা হয়। এর আলোকে আইন প্রণয়নের প্রস্তাবনাও দেয় আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংলাপের বিস্তারিত তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী যেভাবে নির্বাচন কমিশন গঠনে ব্যবস্থা নেবেন তাতে দলের সমর্থনের কথা জানান ওবায়দুল কাদের।
প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যেমন উপযুক্ত বিবেচনা করবেন সেই প্রক্রিয়া তিনি নিয়োগ দান করবেন। আইনের মাধ্যমে নাকি সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন হবে এমন প্রশ্নের উত্তরে যথাযথ নিয়মে আইন পাশের কথা জানান ওবায়দুল কাদের। যদি আইনটা হয়ে যায় চূড়ান্ত তাহলে এর অধীনেই হবে। সম্ভব কিনা সেটা আইনের বিভিন্ন পর্যায়ের যে প্রক্রিয়া আইন পাশ হওয়ার এগুলো অবলম্বন করার পর এটা বোঝা যাবে। কাম অ্যান্ড সি, নাথিং ইজ ইম্পসিবল। যে প্রক্রিয়া বাংলাদেশের যে কোনো আইন পাশ হয় সংবিধানে একই প্রক্রিয়া এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটা কোনো অবকাশ নেই। আওয়ামী লীগ হাতে ভিন্ন কোনো প্রক্রিয়া নাই, অথবা আইন পাশের কোনো আমাদের কাছে আইন পাশ করার কোনো ম্যাজিকের তাস নেই। আইনের নিয়ম অনুযায়ী পাশ। নির্বাচন কমিশন গঠন নিয়ে এবার রাষ্ট্রপতির সাথে সংলাপে ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হয়। তার মধ্যে বিএনপি সহ ৮টি দল অংশ নেয়নি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদের পয়েন্ট অফ অর্ডারে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে অনিয়ম দুর্নীতি হয়েছে এবং তার তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গে বলেন, তুলনামূলক নির্বাচন ভালো হলেও ভোটের হার ছিল 50%। উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নির্বাচন কমিশন গঠনে অংশ না নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্জনের দাবি করলেও অনেক জায়গায় তাদের প্রার্থী জয় পাচ্ছেন। এর আগে সকাল 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের আজকের অধিবেশন শুরু হয়। তুলনামূলকভাবে মাননীয় স্পিকার, নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে বিতর্ক কম হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার এখানে মাত্র 50% ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশনের ব্যাপারে আজকে জনগণের যে আগ্রহ উৎসাহ এটা একেবারেই নাই। আমি বাংলাদেশের নির্বাচনের কথা বলবো না মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করব যে আমার নির্বাচন এলাকায় যে পৌরসভা নির্বাচনটি হয়েছে সেটি যে অনিয়ম, যে দুর্নীতি হয়েছে এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। তাদের সবচেয়ে বড় জায়গা তো সেটা হলো মহামান্য রাষ্ট্রপতি যে আহ্বান জানিয়েছেন সেখানে যোগদান করা মাননীয় স্পিকার। সেটা না করে বিদেশের দরজায় করানোর কোনো লাভ হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন হতে যাচ্ছে তা জাতির সাথে আরেকটি তামাশা। বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সুষ্ঠু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় হচ্ছিল একটা নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ প্রশাসন। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে না, সবাই জানে। এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। যে সরকারের অধীনে যে দুইটা নির্বাচন হচ্ছে মানুষ দেখেছে, তারপরে এখন একটা আইন করেছে। আইনটা কি সেটা তো কারা পাস করতেছে একই লোক। তো সুতরাং আমি ব্যক্তিগত মনে করি যে এটা একটা তামাশা। আগের দুই কমিশনের কর্মকাণ্ডের বৈধতা দিতেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশনার নিয়োগ আইন করতে যাচ্ছে সরকার, এমন অভিমত সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের। আর আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, এত গুরুত্বপূর্ণ একটি আইনের খসড়া অনুমোদনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি ছিল। বাংলা ভিশনকে দেওয়া প্রতিক্রিয়া তারা একথা বলেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি অধিবেশনেই এই আইন পাশের জন্য সংসদে উত্থাপন করা হবে। খসড়া অনুযায়ী কমিশন করতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞদের মতে এত তড়িঘড়ি করে এই আইন পাশ করা হলে তাতে সুফল আসবে না। আর সার্চ কমিটি গঠনের জন্য খসড়ায় যে সকল পদের নাম উল্লেখ রয়েছে তা প্রশ্নবিদ্ধ হবে। মাননীয় মন্ত্রী বলেছেন এটা গুরুত্বপূর্ণ আইন, অতি গুরুত্বপূর্ণ আইন। তাহলে গুরুত্বপূর্ণ আইন হলে এটা নিয়ে কোনো ওই যে অন্যদের মতামত নেওয়া হলো না যে আইনে কি থাকা উচিত।
সংসদ একটা বিতর্ক হলো না কেন আইনের খসড়া তৈরি করার আগে? গত সংসদ অধিবেশন তো করা যেত। এখন এই খসড়াটা কি হচ্ছে এটা তো তাহলে সম্পূর্ণ চুপিসারি হয়েছে, আমরা তো কিছুই জানি না। অতএব সরকার চাপে পড়ে এখন একটা তারা সম্পূর্ণ কারো মতামত না নিয়ে খসড়া যদি চূড়ান্ত অনুমোদন হয়ে যায় তাহলে এটা কতটা গ্রহণযোগ্য হবে? এই পদাধিকারীরা এরা তো সবাই বর্তমান সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত, তো সরকারের নিয়োগপ্রাপ্ত মানুষের সমন্বয়ে, লোকদের সমন্বয়ে যদি একটা সার্চ কমিটি গঠন হয়, তারা কি সার্চ করে কি ফলাফল তাদের আসবে সেটা তো আগেই অনুমেয়। খসড়ায় সার্চ কমিটিতে রাজনৈতিক দলের প্রতিনিধি না রাখায় আইনের গ্রহণযোগ্যতা থাকবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এই জন্য আমরা আমাদের খসড়ায় বলেছিলাম যে সার্চ কমিটিতে সংসদে প্রতিনিধিত্বকারী 3টি প্রধান রাজনৈতিক দলের সেই স্বীয় দল কর্তৃক মনোনীত একজন সংসদ সদস্য থাকবে। নির্বাচনের সবচেয়ে বড় প্লেয়ার হলো তো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন গঠনে যদি রাজনৈতিক দলগুলির কোনো যদি ভূমিকা না থাকে, আমার মনে হয় না এটা তাদের কাছেও গ্রহণযোগ্য হবে। এটা সরকারের লোকদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটি নিশ্চয়ই সরকারের ইচ্ছার বাইরে কাউকে ইলেকশন কমিশনার হিসেবে নাম প্রস্তাব করবে বলে তো আমার মনে হয় না। গত দুটি নির্বাচন কমিশন যে তারা নিয়োগ করেছে এটা জায়েজ করার চেষ্টা করছে আইনের মাধ্যমে, এবং এই দুটি কমিশন অনেক অন্যায় করেছে, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে। এই দুটি কমিশনকে জায়েজ করার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচন কমিশন গঠন আইনের বিষয়ে বিশিষ্টজন ও আইনজ্ঞদের প্রস্তাবনা বিবেচনার পরামর্শ দেন এই দুই বিশেষজ্ঞ। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ের পর পরাজিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সাথে তার বাসায় গিয়ে দেখা করলেন ডাক্তার সেলিনা হায়াত আইভী। এ সময় আইভীকে স্বাগত জানান তৈমুর। নগরীর উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত মেয়র আইভী। এর আগে নেতাকর্মীদের গ্রেফতারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তৈমুর আলম খন্দকার। আগের দিন পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগে মুখর ছিলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থী, কিন্তু ভোটের পর দিনই ফিরে এসেছে চাচা ভাতিজির সম্পর্ক। পরাজিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে হাজির হন বিজয়ী ডাক্তার সেলিনা হায়াত আইভী। এই মিলন মেলায় ছিলেন 2 পরিবারের অন্য সদস্যরাও। পরে সাংবাদিকদের মুখোমুখি হন আলোচিত নির্বাচনের প্রধান 2 প্রার্থী। সবার সামনে পরস্পরকে মিষ্টি মুখও করান। বাবার একসময়ের রাজনৈতিক সহকর্মী তৈমুর আলমের পরামর্শ নিয়েই কাজ করতে চান টানা 3 বারের এ মেয়র। পুরো নির্বাচনে বলার চেষ্টা করেছি যে রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গায় সেই সম্পর্কের কখনো ঘাটতি হবে না। পূর্বে যেরকম ছিল এখনো সেরকমই থাকবে। অন্তত আমিও জানি আমার তরফ থেকে এটা বিঘ্ন হবে না, কাকাও নিজে জানে যে এটা মানে কোনো বাধাগ্রস্ত করবে না। আসলে ভবিষ্যতে কাজ করতে গেলে অবশ্যই পরামর্শ নিব, ভবিষ্যতে কেন উনি তো পূর্বেও দিয়েছেন। তৈমুর আলম খন্দকারও ভোলেননি আইভীর বাবা আলী আহমেদ চুনকার সাথে সম্পর্কের কথা। সেই ধারাবাহিকতা রাখতে চান তিনিও। আলী আহমেদ চুনকার বিরুদ্ধে বিপক্ষে কোনো কথা বলছে, শুনছে, এটা শুনবে না। কারণ আমি ছাত্র জীবন থেকেই তার হাত ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, শ্রমিক, বিভিন্ন সংগঠনে আমার অনুপ্রবেশ এবং সেখান থেকে আমার উত্থান। তার মেয়ের পিছনে আমি আসি এবং যেখানে যে অবস্থায় সে থাকে তার যে কোনো বিপদ আপদ, যে কোনো সুবিধা অসুবিধার ইয়ের মতো, অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত থাকে। এর আগে নিজ বাসভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানান ডাক্তার সেলিনা হায়াত আইভী। যেহেতু একটা নতুন টেকনোলজি প্রবলেম দেখা দিতে পারে, কিন্তু লোকজন, আমি তো প্রথম থেকেই বলতেছিলাম অনেক স্লো, ভোট একটু কম হয়েছে, পার্সেন্টেজটা হয়তো আর একটু বেশি হতো। অন্যদিকে নির্বাচনে গ্রেফতার নেতাকর্মীদের মামলার শুনানিতে সকালে আদালতে যান তৈমুর আলম খন্দকার। বিনা কারণে ঢালাও গ্রেফতার ও পুলিশি অভিযানের অভিযোগ করে ক্ষোভ জানান তিনি। যে নির্বাচন করে যদি আমি কোনো অপরাধ করে থাকি তা আমাকে গ্রেফতার করেন,
তবু আমার এই গরিব স্টাফগুলো ছেড়ে দেন, তারা আমার পার্সোনাল স্টাফ, তারা আমার 2 জন ড্রাইভার, 2 জন অন্যান্য আমার নির্বাচনী কাজে তারা দায়িত্বপ্রাপ্ত ছিল। এদিকে সোমবার বেসরকারিভাবে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজ আখতার। মোট ভোটার সংখ্যা ছিল 5 লক্ষ। সুরাইর রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নেতিবাচক ও উন্নয়ন বিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, নারায়ণগঞ্জে ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মূল্যায়ন করেছেন ভারতীয় হাইকমিশনার সহ বিদেশি কূটনীতিকরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দৌরাইস্বামী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সচিবালয়ের সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, পুরাতন পদ্ধতিতে ভোট জালিয়াতির সুযোগ থাকলেও ইভিএমে তা নেই। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন গোটা জাতীয় বিশ্ববাসীর কাছে একটি মেসেজ বলেন তাজুল ইসলাম। ভারতীয় রাষ্ট্রদূত এই কথাটা বলেছেন যে আমরা আলোচনাতে অংশ হিসেবে এই কথাটা এসেছে যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার বলে যে ওদের ডিপ্লোমেটদের কাছে সবার কাছে এটা এই মেসেজটা গেছে যে বাংলাদেশে ইভিএমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এদিকে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়েও। তার দাবি, অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাস করেন তাদের বিপর্যয় ঘটেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মাধ্যমে। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসব মুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় সূচনা করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। শীতকালে জড়তা কাটিয়ে গতকাল ভোটারদের উৎসাহ ও ব্যাপক অংশগ্রহণ সাম্প্রতিককালের স্মরণীয় ঘটনা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের দৈনিক ভোরের কাগজ পত্রিকা আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ জনপ্রিয় হয়েছে আগের চেয়ে। এ কারণে বিভিন্ন নির্বাচনে জয়লাভ করছে দলের প্রার্থীরা। গতকাল যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনও এরকম সুষ্ঠু সুন্দর নির্ঝঞ্ঝাট একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং গতকালের নির্বাচনের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। তথ্যমন্ত্রী জানান, 400 নাম সর্বস্ব পত্রিকা চিহ্নিত করে তা বন্ধের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। আমরা যেন সেটির ব্যাপারে জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সব পক্ষই ইতিবাচক ভূমিকা পালন করেছে। ইভিএম নিয়ে ভোটারদের দ্বিধা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। আইবি পার্সোনাল ফ্যাক্টর অনেক বেশি কাজ করেছে, তো সেই হিসাবে একটা ভালো নির্বাচন হয়েছে এবং নারায়ণগঞ্জবাসী এবং তৈমুর আলম খন্দকার সবাই অভিনন্দন পেতে পারেন, কারণ এই নির্বাচনটাকে তারা সুষ্ঠু করার জন্য সর্বদিক থেকে সবাই সহায়তা করেছেন। এবং প্রশাসন, ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ইম্পর্টেন্ট। ভোট কেন্দ্রে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয় তখন ইভিএম কিন্তু ভোট রক্ষা করতে পারবে না। সেজন্য ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের আগের নির্বাচন পরিস্থিতি এগুলো অনেক ম্যাটার করে। এগুলো যদি নারায়ণগঞ্জের মতো সব জায়গায় হয় তাহলে ঠিক আছে, কিন্তু নারায়ণগঞ্জের মতো যদি অন্য জায়গায় না হয় তাহলে কিন্তু ইভিএম ও নো ইভিএম ইলেকশনের প্রবলেম হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে ভিসির ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে গতকাল সন্ধ্যায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা না হলেও ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকের ছবি ও প্রতিবেদনে বিস্তারিত। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগ দাবিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। দফায় দফায় মিছিলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্যের মদদে রবিবার তাদের ওপর পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তারা প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন। ক্যাম্পাস ছাড়ার ঘোষণাও প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। তারা যে আমাদের আলটিমেটাম দিছে, এই ক্যাম্পাসে তারা বন্ধ করে দিছে, আমরা এটা মানি না। চেষ্টা চালিয়ে যাব যাতে আমরা হলে থাকতে পারি। আমাদের তো আগে এই দাবি ছিল না যে আমরা ভিসির পদত্যাগ চাই, কিন্তু কালকে উনি যেই কাজটা করছেন তারপরে আমাদের সবার একটাই দাবি, আমরা ভিসির পদত্যাগ চাই। সোমবার বিকালে উপাচার্যের কার্যালয়, একাডেমিক ভবন, কন্ট্রোলার অফিস সহ
বিভিন্ন আবাসিক হলে তালা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া ভিসির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করার জন্য গণস্বাক্ষর নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ বলেন, এটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস। সাময়িক বন্ধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক যে শিক্ষা গবেষণার কাজ সুন্দরভাবে যাচ্ছিল, কিন্তু এখন এইটার মধ্যে ছন্দপতন হওয়ার কারণে সাময়িকভাবে আমরা এটাকে বন্ধ ঘোষণা করেছি, যাতে সবচেয়ে নর্মাল হয়ে গেলে আমরা আবার বিশ্ববিদ্যালয় খুলে দিব। শিক্ষার্থীদের প্রত্যেকটা দাবি কিন্তু আমরা খুব যত্নের সাথে দেখি এবং নিজেরাই করে দেই। এক্ষেত্রে আমি বলবো শিক্ষার্থীদেরকে তারা যেভাবে আপনার সিদ্ধান্ত নেওয়া আছে, তারা কয়েকদিনের জন্য তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করুক। অন্যদিকে সিরাজুন্নেসা ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন লিজা রবিবার রাতে পদত্যাগ করেছেন। তার পদত্যাগ সহ 3 দফা দাবিতে গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়েছিল আন্দোলন। রবিবার বিকালে বাসভবনে ফেরার পথে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপাচার্য। বিকালে প্রায় 2 ঘন্টা বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম ওয়াজেদ মিয়া ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে তারা। সন্ধ্যায় পুলিশ তাকে উদ্ধারে গেলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে। এতে শিক্ষার্থী ও পুলিশ সহ অন্তত অর্ধশত আহত হন। পরে ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদ তালুকদার স্যারকে প্রধান করে একটা তদন্ত কমিটি গঠন করেছেন এবং ওই তদন্ত কমিটি যত দ্রুত পারে আমাদের ইউনিভার্সিটির ভিডিও ক্যামেরাগুলি আছে ওগুলির উপর থেকে তথ্য নিয়ে ওনারা একটা রিপোর্ট আমাদেরকে সাবমিট করে। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষের পর রবিবার রাতে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও সোমবার দুপুর 12টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ জারি হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা টিকার বুস্টার ডোজের বয়সসীমা 60 থেকে নামিয়ে 50-এ নির্ধারণ করেছে সরকার। সচিবালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। তিনি বলেন, সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে চিন্তিত সরকার। এদিকে একদিনে 6,676 জনের করোনা শনাক্ত হয়েছে, আর একদিনে মারা গেছেন আরও 10 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 31,980টি নমুনা পরীক্ষার বিপরীতে 6,676 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.88%। একদিনে আরো 10 জন মারা যাওয়ায় করোনায় দেশে সব মিলিয়ে মৃতের সংখ্যা 28,154 জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মহাপরিচালক ABM খুরশিদ আলম জানান, হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া বড় ধরনের অশুভ ইঙ্গিত। জানান, ওমিক্রন ভ্যারিয়েন্টে ভুল ধারণায় দেশের মানুষ। করোনার ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্ট দুটোই বিপজ্জনক। পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টের ইনফেকশন বা সংক্রমণের হারই সর্বাধিক। ওমিক্রন বাড়ছে, তবে সেটা ডেল্টার মতো নয়। ঢাকাতে কিছু বাড়ছে, কিন্তু আমাদের অন্যান্য শহরগুলোতে ওমিক্রনের প্রাদুর্ভাব তেমন নেই বললেই চলে। এখানে যেটা বাড়ছে সেটা হচ্ছে ডেল্টা। এদিকে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটোস্কির সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনার সংক্রমণ বৃদ্ধির হার অব্যাহত থাকলে 1 মাসের মধ্যেই হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। এ সময় বুস্টার ডোজ দেওয়ার বয়সীমা 60 থেকে নামিয়ে 50-এ নির্ধারণ করার কথা জানান মন্ত্রী। আমাদের হাসপাতালের ভর্তির সংখ্যাও বেড়ে যাচ্ছে, 200-র উপরে যাচ্ছে প্রতিদিন। আর এই রেটে যদি বাড়ে তাহলে পরে এটা আমরা হিসাব করে দেখেছি 1-1.5 মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা থাকবে না। বুস্টার ডোজ দেওয়ার যে বয়স ছিল 60 বছর, আসমের মাধ্যমে এখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি 50 বছরের থেকে এখন বুস্টার দেওয়া হবে। রাশিয়ার সাথে চুক্তি হলেও এখনও দেশটি থেকে টিকা পায়নি সরকার। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকার 2 ডোজ একসাথে দিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছে সরকার। ধন্যবাদ। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। তুমুল আন্দোলনে সরকারের পতন ঘটাতে না পারলে গোটা দেশ বন্দিশালা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিশ্ব মহামারীর চেয়েও ভয়াবহ। রিজভীর অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার।
বিএনপি মহাসচিব করোনা আক্রান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের সুস্থতা কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তর। এতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ, আলোচনা সভা সহ নানা কর্মসূচির ঘোষণা দেন তিনি। বিএনপির আর পেছনে ফেরার সুযোগ নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের পতনের আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আপনি উন্নয়ন দেখাবেন, আপনি মেট্রো রেল দেখাবেন, আপনি ফ্লাইওভার দেখাবেন, আর মানুষ সেই বন্দিশালার মধ্যে ছটফট করবে। আর আপনার ওই ফ্লাইওভার দেখলে মানুষ ভুলে যাবে আমরা যে কারাগারের মধ্যে আছি, আমরা যে বন্দিশালার মধ্যে আছি, সেইখান থেকে আমরা মুক্ত হব কি করে। আমাদেরকে রাস্তায় নেমে এক তুমুল আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে, না হলে আমরা এই জাতি চিরদিনের মতো বন্দিশালায় বন্দী থাকতে হবে। খ্যাতিমান আইনজীবী ও সাবেক বিচারপতি তাফাজ্জল হোসেন খানের জানাজা সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। তার দীর্ঘদিনের সহকর্মী ও সতীর্থরা বলেন, টিএইচ খানের কর্মময় জীবন নতুনদের পথ চলায় প্রেরণা হয়ে থাকবে। মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাটে 2 দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাফাজ্জল হোসেন খান, সংক্ষেপে টিএইচ খান, প্রবীণ আইনজীবী ও সাবেক বিচারপতি। দেশবরেণ্য এই আইনবিদ 1920 সালের 21 অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ওটি গ্রামে জন্মগ্রহণ করেন। 1947 সালে তিনি আইন পেশায় যোগ দেন। তিনি 1968 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন। 1971 সালের 25 মার্চ তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বর্ষিয়ান এই আইনবিদ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার 11:45 সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ শ্রদ্ধা জানান। উনি প্রফেসরিয়াল ওয়েতে অনেকের সঙ্গে কথা বলতেন, ধমক দিতেন, বোঝাতে চেষ্টা করতেন। এতে যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। একটি মামলায় কত রকমের আইনি প্রশ্ন থাকতে পারে এটা উনি বিভিন্নভাবে বিশ্লেষণ পরীক্ষা নিরীক্ষা করে রাখতেন। 102 বছর বয়সে পা দেয়া খ্যাতিমান এই আইনজীবীকে গুরুতর অসুস্থ অবস্থায় রোববার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অত্যন্ত সুনামের সহিত আন্তর্জাতিক আদালতে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত যে কোনো রেফারেন্সে এমন কোনো বিষয় নয় যে ক্ষেত্রে জনাব টিএইচ খান সাহেবকে অ্যামিকাস কিউরি হিসেবে, আদালতের বন্ধু হিসেবে তার মতামত গ্রহণ করা হয়নি। বর্ষিয়ান এই আইনজ্ঞের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ সোমবার বন্ধ থাকে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। ঠান্ডা বাতাস, মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরের এই জেলার সাধারণ মানুষ। বেশি বিপদে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিনে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগী। হিমালয় থেকে বয়ে আসা কনকনে বাতাসে নাকাল পঞ্চগড়ের জনজীবন। চরম অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষ। খড়কুটার আগুনে শীত মোকাবেলার চেষ্টা দুস্থ ও ছিন্নমূলদের। রাতভর শীতের সাথে যুদ্ধ করছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডার জন্য ঘরে তো বাইরে হওয়া যায় না। আমি এই শীতে আমি গাড়ি চালিয়ে পারি না। আজকে আবার কুয়াশা খুব বেশি হয়েছে, কাজে মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে শীত আরও বেশি প্রকট হবে। এবং এটার জন্য পঞ্চগড়ের গরিব এলাকা, এই এলাকার গরিব মানুষের জন্য কিছু করা উচিত। আমাদের কিছু কম্বল বা কিছু রিলিফের ব্যবস্থা করা উচিত। শৈত্যপ্রবাহে বেশি কাহিল শিশু ও বৃদ্ধরা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগী বাড়ছেই। শীতের কারণে বাচ্চারা পাতলা পায়খানা, বমি, ভিতরে সিট নাই, বারান্দায় দেওয়া হয়েছে। বারান্দায় রাতে তো প্রচুর বাতাস, ঠান্ডা, এই কারণে বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে গেছে। 7 দিন ধরে অসুস্থ বাচ্চাটা, বারান্দায় আছি, শীত লাগতেছে। চিকিৎসক ও জনবল স্বল্পতার মধ্যেও সামর্থ্য অনুযায়ী চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের বেড সংকলন হচ্ছে না, প্রায় বেড সংখ্যার 2 থেকে 3 গুণ বেশি রোগী ভর্তি থাকতেছে। আমরা উপদেশ দিচ্ছি বিশেষ করে ঠান্ডায় বাইরে না যাওয়া, বাচ্চাদেরকে ইপিআই টিকা সঠিকভাবে দেওয়া, ডায়রিয়ার জন্য বিশেষ করে হাত ধুয়ে খাওয়ানো।
শীত মোকাবেলায় সরকার ও বিত্তবানদের দিকে তাকিয়ে পঞ্চগড়ের দুস্থরা। সুরাইয়া রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত 2 বছরে কোভিডকালীন সময়ে তিতাস গ্যাস কোম্পানির প্রায় 5,800 কোটি টাকা গ্রাহকদের কাছে বকেয়া পড়ে আছে। এছাড়া গত 2 মাসে 20,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এসব অবৈধ সংযোগের সাথে প্রতিষ্ঠানটির কিছু অসাধু ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালী মানুষ জড়িত। তিনি বলেন, প্রচুর টাকা বকেয়া থাকায় সেবাধর্মী অনেক প্রকল্প নেওয়া সম্ভব হচ্ছে না। সোমবার দুপুরের পর হঠাৎ করে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস কোম্পানির কার্যালয় তিতাস গ্যাস পরিদর্শন করেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ঘুরে দেখেন। অফিসের অপরিচ্ছন্ন পরিবেশ ও কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, তিতাস গ্যাসের কার্যক্রমে গতি বাড়াতে ও দুর্নীতি বন্ধে প্রয়োজনে প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজানো হবে। সরকার তিতাসকে খুব শক্তভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। গত 2 বছরে কোভিডকালীন আমাদের প্রচুর বিল তিতাসের পেন্ডিং হয়ে গেছে। তিতাসের সম্বন্ধে বহু বছর যাবতই কমপ্লেনগুলো আসতেছে। তিতাসের গুরুত্বটা বেড়ে গেছে। ইন্ডাস্ট্রি তারা এক্সপোর্ট করতেছেন, তাদের এখানে গ্যাস নিয়মিত পাচ্ছেন না, প্রেশার ঠিকমতো পাচ্ছেন না, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে তিতাসের, সে কাজগুলো এগোচ্ছে না। এবং আমি চিন্তা করছি যে প্রতি সপ্তাহে এভাবে এদের মাথার উপরে না থাকলে পরে এদের কাজ করা গতি আসবে না। সরকারি চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির এডিশনাল ডিআইজি ইমাম হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে মন্ত্রীদের স্বাক্ষর জাল করে ভুয়া ডিও লেটার, ভুয়া নিয়োগপত্র এবং আইডি কার্ড জব্দ করা হয়েছে। চক্রটি নানা কৌশলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ পর্যন্ত শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। শিক্ষিত তরুণ তরুণীদেরই প্রতারকরা বেশি টার্গেট করতে বলেও জানান ইমাম হোসেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদের আদালতে সোমবার এই মামলার সাক্ষ্য শুরুর দিন ধার্য থাকলেও তা স্থগিত করা হয়। চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করায় 17 ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। গত 15 ডিসেম্বর এই আদালত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। প্রদীপ কুমার দাসের আইনজীবী রতন চক্রবর্তী জানান, সোমবার সাক্ষ্য গ্রহণের জন্য প্রথম দিন ধার্য থাকলেও চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা পিটিশন অপেক্ষমান থাকায় নির্দিষ্ট সময়ের জন্য সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখার আবেদন করা হয়। 2020 সালের 23 আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এর তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে 3,95,05,635 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত হয়েছেন সোনারগাঁ থানার 2 এসআই। আহত হয়েছে একজন। সন্ধ্যা 6:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হতাহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 2 এসআই মারা গেছেন বলে জানান ডাক্তার। দুর্ঘটনায় গুরুতর আহত এই এসআইকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদ গ্রামের কাজী সালেহ আহমেদ ও গোপালগঞ্জের চর ভাট্রাপাড়া গ্রামের এসএম শরীফুল ইসলাম। সোনারগাঁ থানার ইন্সপেক্টর এসএম শফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষে সোনারগাঁ থানায় কর্মরত এসআই কাজী সালেহ আহমেদ ও শরীফুল ইসলাম এবং এএসআই রফিকুল ইসলাম মাইক্রোবাসে করে থানায় ফিরছিলেন। পথে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরের খাদে পড়ে যায়। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক দুলাল মিয়া হত্যা মামলায় এক নারীসহ 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান খান এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এ সময় সাজাপ্রাপ্ত 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হয় 3 জনকে খালাস দেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া, সাদেক মিয়া, রুহুল আমিন, জুবায়ের ও মঞ্জু বানু। এর মধ্যে আসামি বাচ্চু মিয়া জামিনে গিয়ে পালিয়ে যায়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক জানান, 2017 সালের 26 জুন দুপুরে আসামিরা দলবদ্ধভাবে কৃষক দুলাল মিয়ার উপর হামলা চালায়। পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ভৈরবে এক জমিতে সরিষা ও মধু চাষে লাভবান চাষিরা। এই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। এই পদ্ধতিতে সরিষার ফলন 20%-এরও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। আর মধু চাষ পুরোটাই বাড়তি আয়। যতদূর চোখ যায় সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল ভৈরব উপজেলার মাঠ প্রান্তর। খরচ কম, পরিশ্রমও কম, বিপরীতে ফলন ও দাম বেশ। এতে সরিষা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে ভৈরবের কৃষকদের। একই জমিতে সরিষার পর বোরো ধান, এর আগে পাট চাষ, বিশাল প্রাপ্তি তাদের জন্য। সরিষাতে লেবার লাগে না, কিছু লাগে না, 3টা চাষ দিলে সরিষা হয়ে যায়। এজন্য আমাদের এই ফসলটা খুবই লাভজনক ফসল। সরিষা আবাদকে ঘিরে ভৈরবের বিভিন্ন এলাকায় জমেছে মৌ খামার। খামারের প্রতিটি মৌ বাক্সে সপ্তাহে 3 থেকে 5 কেজি মধু পান খামারিরা। সরিষা মাঠে কোনো খরচ লাগতেছে না, এখানে এমনিতেই মধুটা আমরা পাইতেছি। মৌমাছিকে শুধু একটু লালন পালন করে অফ সিজনে খরচটা হয় আর কি। ক্রেতারা সন্তুষ্ট থাকেন যে আমরা বক্স থেকে সরিষা মাঠ থেকে সরাসরি মধুটা সংগ্রহ করেছি, এই মধুতে কোনো ভেজাল থাকে না। এসব খামার থেকে তুলনামূলক কম দামে খাঁটি মধু কিনতে পেরে সন্তুষ্ট স্থানীয়রা। মধু কেনাকাটা হচ্ছে অনলাইনেও। এখান থেকে মধু আমি আগেও নিয়েছি, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। কাস্টমার যাদেরকে দিছি তারাও পছন্দ করছে। এই শীতের সিজনে মধু খেতে খুবই ভালো লাগে, এজন্য আমরা সরাসরি সরিষা ফুলের খেতে চলে আসছি মধু নেওয়ার জন্য। বোরোর আগে কম সময়ে কম খরচে সরিষা আবাদকে উৎসাহিত করছে উপজেলা কৃষি অফিস। মৌমাছি দ্বারা অতিরিক্ত পরাগায়ন ঘটার ফলে আমরা আশা করতেছি 15 থেকে 20% ফলন সম্ভাবনা বেশি। আর সরিষার পাতা মাটিতে পড়ে উৎকৃষ্ট জৈব সারে পরিণত হয়, যা পরবর্তী বুড়ো ফসলে ইউরিয়া সারের পরিমাণ কম লাগে। একই জমিতে কৃষকরা 3 থেকে 4টা ফসল ফলাতে পারছে, এতে করে আমাদের বাংলাদেশের শস্যের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা এতে করে কিন্তু লাভবান হচ্ছে, কারণ জমিটার পতিত থাকছে না। চলতি অর্থ বছরে ভৈরবের লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার বেশি আবাদ আগামী মৌসুমের জন্য দিচ্ছে আশার বার্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের শুভেচ্ছা দূত হিসেবে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আগামী 1 বছর তিনি ইনফিনিক্স ব্র্যান্ড ও কোম্পানির বিভিন্ন ডিভাইসের প্রচারে অংশ নেবেন। এরই মধ্যে তানজিন তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে ইনফিনিক্স। এ সময় ইনফিনিক্স বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার লুই, মার্কেটিং ম্যানেজার রবার্ট, পিআর ম্যানেজার তেহসিন মুসাভি ও ট্রান্সিয়ন বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সিইও শ্যামল কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিবাহের জন্য প্রয়োজনীয় পোশাক দেশে তৈরির পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্যোক্তা প্রতিষ্ঠানের পরিচালক জিল্লুর রহমান। উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র অভিনেতা রিয়াজ ও অভিনেত্রী নিপুণ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি কামরুল আহসান বিপিএম, ঢাকা রেঞ্জের ডেপুটি আইজিপি হাবিবুর রহমান বিপিএম পিপিএম, জনতা ব্যাংকের পরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ, ব্যবসায়ী আবু সালেহ আব্দুল মুইজ সুজন ও হাসিনা নাহিদ। স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব দর্শকবিহীন ও কম দল নিয়ে করোনাকালীন সময়ে খেলাধুলা চালানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। সোমবার বিকেলে গাজীপুরের সান্না স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে 500 অসহায় পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে অন্যান্যের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে সিএসি ও ইসি নিয়োগের আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদিত। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কোনো নাম প্রস্তাব করেনি আওয়ামী লীগ। ইসি গঠন আইনকে তামাশা বলেছে বিএনপি। আগের 2 কমিশনের বৈধতা দিতে তাড়াহুড়া, সুজন সম্পাদকের মন্তব্য। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দরকার ছিল, শাহদিন মালিকের অভিমত।
তৈমুরের বাসায় মেয়র আইভি সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের উন্নয়নে, পরস্পরের পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ। ক্যাম্পাস ছাড়ার নির্দেশ অমান্য করে আন্দোলনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবি, সরে দাঁড়ালেন প্রভোস্ট জাফরিন। কমল করোনার টিকার বুস্টার ডোজের বয়সসীমা, একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে 1000-এরও বেশি, চিন্তিত সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।